দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসুদ জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনার এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, চীনের পণ্য বর্জন করছে ভারতীয়রা, ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনী রোডম্যাপে সব দল। মানবজমিন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা, আলোচনায় নির্বাচন কমিশন। আমাদের সময়, দুই ছাত্রলীগ নেতার অস্ত্রের মহড়ায় তোলপাড়। সকালের খবর, তামিমের সেঞ্চুরি, একটি জুটি এবং তারপর জয় জয় দিন, সব প্রতিকূলতা পেরিয়ে নির্বাচনে যাবে বিএনপি। আলোকিত বাংলাদেশ, বড় হচ্ছে প্লাস্টিক পণ্যের বাজার। দৈনিক ইনকিলাব, ডেমোক্রেট প্রার্থীর নির্বাচনী সমাবেশে মিশেল ওবামা, ওবামা ক্লিন্টনের চেয়েও যোগ্য হিলারি। ভোরের কাগজ, মানুষের সমস্যা সরকারকে জানানো দলের দায়িত্ব, আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সভায় শেখ হাসিনা। আমাদের অর্থনীতি, বিমান দুর্ঘটনা থেকে সপরিবারে বেঁচে গেলেন ট্রাম্পের রানিং মেট মাইক স্পেন্স। দৈনিক দিনকাল, আতঙ্কে মেয়ের অভিভাবকরা, বিচারহীনতার সংস্কৃতিতে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দৈনিক সংগ্রাম, শেভরনের 16,000 কোটি টাকার সম্পদ কেনার উদ্যোগ পেট্রোবাংলার। দৈনিক করতো, উত্তরাঞ্চলে এবার আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মনে সোনালী স্বপ্ন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, China funded projects, rule may be relaxed. The Bangladesh Today, realize compensation, don't take climate loan, TIB to government. The Financial Express, row over control delays, NSDA formation. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আমরা একটি সংবাদ শিরোনাম এটি রয়েছে সব সংবাদপত্রে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, তার সভাপতিত্বে দলের নতুন প্রেসিডিয়ামের প্রথম সভা হয়েছে। ধন্যবাদ। এটা ঠিক যে আওয়ামী লীগ সম্মেলন করার পরপরই সভাপতি মণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করছে, যদিও এখনো 3টি নাম বাকি আছে। আর কেন্দ্রীয় কমিটিরও অধিকাংশ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম, কেন্দ্রীয় কমিটির সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে এবং পরপরই বৈঠক। তো মানুষের সম্মেলনের শুরু থেকেই যে আগ্রহ, কৌতূহল, এবং সেটি প্রধানমন্ত্রী এবং দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রতিদিনই কোনো দল নিয়ে বা দলের নেতাকর্মীদের কোনো না কোনো নির্দেশ দিচ্ছেন এবং সেটি গণমাধ্যমে আসছে, গণমাধ্যমে আমরা জানতে পারছি। দলীয় সভানেত্রী যে বিষয়টির উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যা সংকট, বিশেষ করে দরিদ্র মানুষের যে হতদরিদ্র অবস্থা, হতদরিদ্র মানুষের গৃহহীন থাকা বা যাদের খাদ্যের অভাব আছে, যাদের জমি নেই, ঘর করার জায়গা নেই, ঘর নেই, তাদের জন্য কি করা যায়, তাদের তালিকা তৈরি করা, তাদের এটি যে কোনো হিতৈষী যে দল তার দায়িত্ব। কিন্তু মূল কাজটি তো করবে সরকার। সরকার এবং দলের মধ্যে যে সমন্বয়টা থাকা দরকার সেটি তার উপরে জোর দিয়েছেন। এখানে এটি যেমন জোর দেওয়াটা যেমন একটি খুবই ইতিবাচক, আবার এতদিন জোর দেওয়া হলো না কেন এই প্রশ্নটাও কিন্তু আসবে যে প্রায় 15 বছর এক নাগারে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এই একই প্রশ্নগুলো, একই বিষয়গুলো আলোচনায় আসছে এবং প্রধানমন্ত্রী বা দলীয় সভানেত্রীকে বলতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের। সেক্ষেত্রে প্রশাসন তার ভূমিকা পালন করছে কিনা, কিন্তু প্রশাসনিক একটি দায়িত্ব থাকে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা আছে তারা, যে যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তার দায়িত্ব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করছে কিনা। তো সেখানে যদি কোনো বিচ্যুতি থাকে, ব্যর্থতা থাকে, সেটি দলীয় নেতাকর্মীরা করবেন। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এমন যে দলীয় নেতাকর্মীদের উপর কতটা ভরসা করা যায় সেই প্রশ্ন আসে। আমরা দেখেছি যে 10 টাকা কেজি চাল নিয়ে যে সব কাণ্ড হচ্ছে সেটা, এবং দলীয় নেতাকর্মীদের
বৃদ্ধি অভিযোগটা আসছে প্রধানত। দলীয় সভানেত্রী তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে, সেটি ভালো, কিন্তু তার চেয়েও জরুরি যে এই দলেরই যে নেতাকর্মীরা গণমুখী সরকারের গণমুখী কর্মসূচি, যেটি একটি কি বলে খুবই জনগণ যা থেকে উপকৃত হতে পারেন, সেই কর্মসূচি নিয়ে যারা নয়ছয় করছে, যারা দুর্নীতি করছে, অনিয়ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই জনগণের দাবি, এবং ব্যবস্থা নেওয়া হলেই কিন্তু মানুষ এই দলের প্রতি আস্থাশীল হবে, সরকারের প্রতি আস্থাশীল হবে। আমরা এমনিতে গণমাধ্যমের সংবাদে যেটি দেখেছি যে আজ আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হতে পারে, পূর্ণাঙ্গ কমিটিটি, আর মন্ত্রিসভার রদবদলেরও এক ধরনের আভাস আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে পাওয়া যাচ্ছে। না, এটা ঠিক যে আওয়ামী লীগ সম্মেলন শেষ করার কয়েকদিনের মধ্যেই অধিকাংশ সম্পাদক মন্ডলীর অধিকাংশ সদস্যের নাম ঘোষণা করেছে, সভাপতি মন্ডলীর ঘোষণা করেছে। বাকিটা যদি আজকে ঘোষিত হয় সেটি খুবই দলীয় নেতা কর্মীরা চাঙ্গা হবে, এবং কারণ তাহলে পূর্ণাঙ্গ কমিটি কাজ করার জন্য পূর্ণাঙ্গ কমিটি প্রয়োজন। তো এটি যেমন ভালো দিক, আবার মন্ত্রিসভায় কি রদবদল হবার যে ইঙ্গিত দেওয়া হয়েছে, একটি এবারে যে কমিটি থেকে এখন পর্যন্ত যে কমিটি ঘোষণা করা হয়েছে তার থেকে দেখা গেছে যে যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন তারা দলের ব্যতিক্রম বাদে দলের গুরুত্বপূর্ণ পদে না থাকা, দলীয় সভানেত্রী বা প্রেসিডিয়ামের দুই একজন সদস্য এবং দলের সাধারণ সম্পাদক বাদে, এখন যদি একটি নীতিগত সিদ্ধান্ত হয় দলের যে সম্পাদক মণ্ডলীতে কোনো মন্ত্রী থাকবেন না, বা মন্ত্রী হলে সম্পাদক মণ্ডলীতে থাকবেন না, তখন সেটি কিন্তু একটি নীতিগত সিদ্ধান্ত, এবং সেটি কিভাবে কার্যকর হবে, এবং সেক্ষেত্রেও ওই দল এবং সরকারের মধ্যে সমন্বয়টা কিভাবে হবে। আমরা সব ক্ষেত্রেই দেখছি যে যোগসূত্র হচ্ছে একজনই, সেটা হচ্ছে দলীয় সভানেত্রী বা সরকারের যিনি প্রধান। এখন অন্যান্য ক্ষেত্রে কিভাবে হবে, তিনি যেহেতু দুটোরই প্রধান, তিনি ওয়াকিবহাল সরকার কিভাবে চলছে, দল কিভাবে চলছে, কিন্তু যাদের নিয়ে চালাবেন তাদের মধ্যে সমন্বয়টা হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। আমরা অপেক্ষা করব নতুন অতীতের যে কমিটি, বিদায়ী কমিটি যে খুব ভালোভাবে কাজ করেছে সেটি বলা যাবে না, নতুন কমিটি কিভাবে করে সেটি দেখার বিষয়। তো এর বাইরে আমরা শিরোনাম দেখেছি যে খেলার একটি প্রধান শিরোনাম রয়েছে প্রত্যেকটি সংবাদপত্রে, ছবি সহ। ইংল্যান্ডের সঙ্গে যে টেস্ট সিরিজ চলছে সেখানে ঢাকা টেস্টে তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন, এবং প্রথমে এক উইকেট পরে যাওয়ার পরও দ্বিতীয় উইকেট জুটি অসম্ভব ভালো এগিয়ে নিল দলটিকে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং বিপর্যয়ের মধ্যে দিয়ে। আসলে ক্রিকেট তো সবচেয়ে অনিশ্চিত খেলা, যে আমরা আশা করি যে ভালো হবে। এর আগের যে টেস্ট সেখানেও কিন্তু বাংলাদেশ জয়েরই কথা ছিল, যে বাংলাদেশই জয়ী হবে। এর আগের খেলাগুলোয় বাংলাদেশ টেস্টে ভালো করেছে। এটি যদি এখন আগামীকাল আজকে কি হয় সেটা আমরা জানি না, যে পরবর্তী খেলায় আমরা আশা করি যে এই বিপর্যয় কাটিয়ে উঠবে। কারণ আমরা যদি ইংল্যান্ড দলকে আরো বেশি চাপের মধ্যে রাখতে পারি, তারা যদি বেশি রান না করতে পারে, সেটাই হচ্ছে একমাত্র কি বলে রক্ষা কবচ। এখন কে কি করে, কিন্তু বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে এবং বাংলাদেশের খেলোয়াড়রা অনেক ক্ষেত্রেই ভালো তাদের পারফরমেন্স, তাদের দেখিয়েছে, দক্ষতা দেখিয়েছে। আমরা আশা করি যে এই টেস্টটি যদি তারা জয়ী হতে পারে তাহলে কিন্তু সমান সমান হবে। এর আগে ওয়ানডেতে আমরা হেরেছি, 3টির একটি পেয়েছি, ইংল্যান্ড দল 2টি খেলায় জিতেছে। টেস্টেও কিন্তু তারা সামনের সারি কি বলে এগিয়ে আছে, অর্থাৎ তারা ইতিমধ্যে একটি টেস্টে জয়ী হয়েছে। এখন দেখা যাক কি হয়। সংবাদ শিরোনামের মধ্যে আরেকটি সংবাদপত্রগুলোতে আমরা দেখছি যে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেশ কয়েকটি সংবাদপত্রে বিভিন্ন ধরনের শিরোনাম রয়েছে। বিএনপি কদিন ধরেই বলছে যে তাদের সঙ্গে সংলাপের ভিত্তিতে যেন পুনর্গঠন করা হয়, আবার আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে এটি সম্ভব না। তো এখানে মাঠে সরব হচ্ছে বিএনপি, এরকম শিরোনাম রয়েছে। আর না, মাঠে সব আচ্ছা, নির্বাচন কমিশন হবে নির্বাচনের জন্য। আমরা যদি সরকারি দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা একটি 2014 সালের মতো নির্বাচন চায় না, তারা একটি
সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন চায়। দল হিসেবে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ না হয়, কোনো তার সম্পর্কে কোনো কি বলে প্রশ্ন না ওঠে এরকম একটি নির্বাচন চায়। সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা উচিত। এখন সংবিধানে আছে, সংবিধানে আছে যেভাবে, সেটি যদি বলে সংবিধানে আছে আইন করে নির্বাচন কমিশন করতে হবে। নির্বাচন কমিশন কিভাবে হবে তার একটা আইন থাকতে হবে, কিন্তু আইনটি আমরা 45 বছরে কিন্তু করতে পারিনি, কোনো সরকারই করেনি। এক হতে পারে যে আগামী ফেব্রুয়ারির আগে আইন করে নির্বাচন কমিশন করা, আর দ্বিতীয় হচ্ছে যে সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে। এর আগে সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন করা হয়েছিল সেটাও কিন্তু আলোচনা করা হয়েছিল, বিএনপি সহ অন্যান্য অনেক দলের সাথে রাষ্ট্রপতি, তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান আলোচনা করেছিলেন। সেই আলোচনার ভিত্তিতে সার্চ কমিটি কিছু নাম প্রস্তাব করেছে, সেটা রাষ্ট্রপতি এর মধ্যে থেকে বেছে নিয়ে যায়। হ্যাঁ, যে সার্চ কমিটির মাধ্যমে যে কমিশন হয়েছে সেই কমিশন সফল হয়নি। সেই কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কারণ তারা অনেকগুলো নির্বাচনে খুবই তাদের তারা দক্ষতা দেখাতে পারেনি, তারা নিরপেক্ষ থাকতে পারেনি, তারা নির্বাচনের যে রীতিনীতি সেটি নিয়ম কানুন সেটি মানাতে পারেনি, এবং ক্ষমতাসীন দলই অনেক ক্ষেত্রেই এই নির্বাচনী হাঙ্গামা হানাহানির জন্য দায়ী। এখন আমরা এমন নির্বাচন কমিশন চাই যাতে তারা ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে, তার উপর অর্পিত যে দায়িত্ব, অর্থাৎ জনগণ, ভোটাররা ভোট কেন্দ্রে নিশ্চিন্তে এসে ভোট দিয়ে চলে যেতে পারবে, এই অভয় পরিবেশটি তৈরি করতে হবে। সেখানে নির্বাচন কমিশনের দায়ী প্রধানত, একই সঙ্গে নির্বাচন কমিশন যাদের নিয়ে নির্বাচন করবে সেটা হল প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরও কিন্তু নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন তাদের বাধ্য করতে পারে, এমনকি নির্বাচন কমিশন যদি তার উপর অর্পিত দায়িত্ব পালন না করতে পারে, নির্বাচন বন্ধ করে দিতে পারে, তারা দায়িত্ব থেকে সরেও যেতে পারে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশনে এরকম কোনো কঠিন চ্যালেঞ্জ নেয়নি, কঠিন সিদ্ধান্ত নেয়নি, যে কারণে এত বিতর্ক হয়েছে। আমরা আগামী নির্বাচন কমিশন অবশ্যই একটি ভালো নির্বাচন কমিশন চাই, সবাই আস্থা রাখতে পারবে। কারণ 2014 সালের পুনরাবৃত্তি যেমন চাই না, আবার এমনও চাই না যে নির্বাচন কমিশনকে নিয়ে 2006 যে নির্বাচন আমরা সাথে যে নির্বাচন করতে পারিনি, সেটার মূল সংকটের মূলে কিন্তু ছিল নির্বাচন কমিশন। সে এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন জনগণের উপর যে কি বলে ভুয়া ভোটার তালিকা সহ অনেক কিছু চাপিয়ে দিয়েছিল, তৎকালীন যারা বিরোধী দলে ছিলেন তারা মানে নিয়ে আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই নির্বাচনটি করতে পারেনি। আজকে আমরা ওই পরিস্থিতি পুনরাবৃত্তি হবে সেটি চাই না, আমরা চাই একটি নির্বাচন কমিশন এবং সরকার এখানে চালকের আসনে। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে তত্ত্বাবধায়ক সরকার, এখন সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। বর্তমান সরকারের শাসন, তারা ক্ষমতায় থাকতেই নির্বাচন হবে, নির্বাচন কমিশন করবে নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কত কি অভয় পরিবেশে কাজটি করতে পারে সেই দায়িত্বটি, এবং কারা সেই যোগ্য ব্যক্তি, এবং আমি মনে করি যে 16 কোটি লোকের মধ্যে এই চারজন ব্যক্তি খুঁজে বের করা কঠিন নয়, যে দক্ষ, যোগ্য এবং সৎ এবং অবশ্যই সাহসী হতে হবে, যারা সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবে। সরকারের সদিচ্ছা প্রয়োজন। আলোচনা করলে তো ক্ষতি নেই সরকারের, বরং মানুষ বিশ্বাস করবে যে না, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনই করতে চায়, একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন করতে চায়। তো আবার সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কংগ্রেস ছিল এবং সেটি ঘিরেও ঢাকায় আয়োজন ছিল, আমরা সেই সংবাদে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে সবার বিজ্ঞানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 10ম কংগ্রেস শুরু হয়েছে, এবং এটি যেহেতু সারা দেশ থেকেই নেতাকর্মীরা এসেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ছিল। সন্ধ্যায় সম্মেলন শুরু হওয়ার পরপরই কিছুক্ষণ পরেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, মানে বৃষ্টির কারণে কিছুক্ষণ এটি বন্ধ থাকতে হয়েছে। তার মধ্যেও কিন্তু সবার কংগ্রেসের কার্যক্রম চলেছে, এবং বেশ একটি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল। অনেক দেশের প্রতিনিধিরা তাদের সেখানে যোগ দিয়েছিলেন,
এবং আগামী আরো 3 দিন এই কংগ্রেস চলবে। আমরা দেখলাম যে কমিউনিস্ট পার্টির সভাপতির একটি বক্তব্য যে তিনি বিকল্প ধারার কথা বলছে, রাজনীতিতে নতুন ধারা আনার, বিকল্প ধারা, এটা গণমানুষের প্রকৃত বন্ধু হবে তারা। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের মতো আয়োজন শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেল এর সঙ্গে থাকবেন।